ওয়েলকাম। বুদ্ধের জীবন থেকে একটা শিক্ষা আমি নিয়েছিলাম। বুদ্ধের জীবনের এই শিক্ষাটা আমার জীবনকে প্রভাবিত করেছিল। তো এই ঘটনাটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা কোনো বানানো গল্প না, এটা সম্পূর্ণ আমার নিজের জীবনের একটা ঘটনা। যারা মনে করে যে ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে, তাদের জন্য এই ভিডিওটা, তাদের ওই ভুলটা ভাঙার জন্য এই ভিডিওটা। এই ভিডিওটার বানানোর অনেক গুরুত্ব আছে, কারণ অনেকেরই এটা কাজে লাগতে পারে, খুব প্র্যাকটিক্যাল। তো আমার জীবনের এই ঘটনাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো হয়েছে কি, বেশ মোটামুটি তাও প্রায় বছর 2-2.5 হবে, প্রায় 2-2.5 বছর আগের কথা বলছি। তো সে সময় আমি একদিন মাঠে দৌড়ে এসে বাড়িতে এসে আমার ওয়াইফকে বললাম যে ডিম সেদ্ধ দাও। তা ওয়াইফ বলল, কিছু করো না, তোমার ডিম সেদ্ধ খেতে হবে না, করে দেবো না তোমার ডিম সেদ্ধ। তা কি করব, যাই হোক, ডিম সেদ্ধ পেলাম না। আমি দৌড়োদৌড়ি করে এসেছি, মাঠে থেকে একটু দৌড়ে ব্যায়াম করে এসেছি। তা একটু খারাপ লাগলো। তারপরে বাবা বললো যে তোর সাথে একটু কথা আছে। বললো বলবো, একটু সময় নিয়ে বলবো। তো আমাদের নিজের একটা ভাড়া ছিল, ভাড়াটিয়া। তো ভাড়াটিয়া বৌদিকে বাবা ডাকলো, ডেকে আমাকে আর আমার ওয়াইফকে ডাকলো। তো বাবা বলল যে আমি তোদের সংসার আর চালাবো না, আমি আর 15 দিন চালাবো, তারপর আর চালাবো না। 15টা দিন দেব খরচা, ঠিক আছে, তারপরে তোকে চালাতে হবে। স্পষ্টভাবে বলে দিল এটা। আমি ভাবলাম যে ঠিক আছে, বলেছে হয়তো, হ্যাঁ, বাবা মা তো অনেক কিছু বলেই থাকে। কিন্তু প্রথম দিন তারপরে বাবা কি করলো, বাজারে যায়নি, বাজার করলো না। ঘরে ছিল ডাল ভাত, আমার বউ সেইটা দিয়েই রান্না করলো, খেয়ে নিলাম। তারপরের দিন সেম কেস, বাবা বাজারে যায়নি, ওই ডাল ভাত। তারপরের দিনও ঠিক সেম। এখন যখন দেখলাম যে বাবা এরকম 2-3 দিন কোনো বাজার করছে না, বাজার থেকে মাছ বা অন্য কিছু আনছে না, শুধু ঘরের ডাল ভাত দিয়ে চালাতে হচ্ছে, তখন আমার মাথায় একটা চাপ আসলো যে আমাকে পয়সা ইনকাম করতে হবে। এখন পয়সা ইনকাম করতে হবে, কী করবো ইনকাম, পয়সাটা যে ইনকাম করব, কি ইনকাম করব? রাতারাতি তো একটা বড় বিজনেস করা যায় না, হিউজ ইনভেস্টমেন্ট নেই, আর বড় ইনভেস্টমেন্ট করে যে সাকসেস হবো তার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আর বাবা বলেছে যে আর সাপোর্ট করবে না, ঠিক আছে। এখন আমাকে খুব দ্রুত একটা চিন্তা করতে হবে, খুব দ্রুত চিন্তা করতে হবে, এরকম পরিস্থিতি চলে এসছে।
তো ওই মুহূর্তে আমি করলাম কি, আমার বউকে বললাম যে আমাকে 10টা টাকা দাও, আমি একটু ব্যারাকপুরে গিয়ে আমি দেখি কোনো জায়গায় একটা কাজ খুঁজে পাই নাকি, এ কথাটা বললাম। তো বউ বলে, না, 10 টাকা দেবো, তুমি কোথাও কাজ পাবাও না, ও 10 টাকায় ফেলানো যাবে। ভালো কথা, দিল না। এবার কি করলাম, তো হাঁটতে হাঁটতে বিকেলবেলায় পলতার দিকে গেলাম। পলতার দিকে গিয়ে তো চিন্তা করছি কি করব। তো দেখছি একটা লোক এরকম চায়ের ফ্লাক্স নিয়ে চা বিক্রি করছে। তো আমার মাথায় চট করে ওই চিন্তাটা আসলো যে চা তো সবাই খায়, ঠিক আছে, চা তো সবাই খায়, এই ব্যবসাটা করা যেতে পারে। আবার এর সঙ্গে আমার একটা পয়েন্ট মাথায় এটাও ছিল যে এমন কোনো ব্যবসা করব না যে ব্যবসাটা মানে নৈতিকতার দিক থেকে ঠিক না। কীরকম ব্যাপারটা, বুদ্ধ তার উপদেশে বলেছিল যে 5টা ব্যবসা নিষিদ্ধ ছিল, ঠিক আছে, অস্ত্র ব্যবসা, বিষ ব্যবসা, এরকম, ঠিক আছে, প্রাণী হত্যা। তো এইসব দিক থেকে আমাকে চিন্তা করতে হয়েছে যে ব্যবসাটা আমি কি করব। তখন দেখলাম যে না, চা ব্যবসাটা করা যায়। চা তো বুদ্ধিস্টরাও খায়, ঠিক আছে। ওটা চিন্তা করে ভাবলাম যে এটা করা যেতে পারে, কারণ এটা কোনো নেশার ব্যবসা না, অস্ত্র ব্যবসা না, ঠিক আছে। তো কি করে শুরু করব? প্রথমে তো ইনভেস্টমেন্ট করার মতন পয়সা নেই, যা পয়সা ছিল ব্যাংকে রাখা আছে, ফলে সেখান থেকে চট করে তুলে যে একটা কিছু করবো সেটারও কোনো কায়দা নেই। এবার চিন্তা করতে থাকলাম যে কি করা যায়, কি করে ব্যবসাটাকে শুরু করা যায়। খুব তাড়াতাড়ি আমাকে ভাবতে হবে। তো আমি কি করলাম, আমার ভাইয়ের যখন বিয়ে হয় তারপরে ওই চাটা খায়, তো একটা প্যাকেটে কিছু চা ছিল আর কাপ ছিল। আর আমার বাচ্চাটা যে দুধ খেত ফ্লাক্সে, গরম জল দুধ খেত, ওই ফ্লাক্সটা ভেঙে গেছিলো, ভাঙা ফ্লাক্স, ঠিক আছে। ভাঙা ফ্লাক্স তার মানে কি, ওটায় গরম জল রাখলে বেশিক্ষণ থাকবে না। তো আমি চিন্তা করে দেখলাম যে মোটামুটি চা যদি বানিয়ে গরম করে রাখি এখানে 2 ঘন্টা থাকবে, এই 2 ঘন্টার মধ্যে আমাকে ব্যবসাটা করতে হবে। তো ওই পুরনো চা আর পুরনো ওই যে কাপ ছিল আর একটু চা বানিয়ে নিয়ে বেরিয়ে গেলাম ফ্লাক্সে করে। একদম প্রথম দিন আমার যেটা করেছিলাম মনে আছে। তো ওটা নিয়ে বেরিয়ে গিয়ে কি করলাম, কোথায় বিক্রি করব, তা ভাবলাম যে ঠিক আছে, পলতায় করবো না, এখানে না করে ব্যারাকপুরে চলে যাই। তো ব্যারাকপুরে যাওয়ার পথে একটা দাদুর সঙ্গে দেখা হলো। সেই দাদুর চায়ের ব্যবসা ছিল, দাদুর দোকানে মাঝে মাঝে যেতাম। তো দাদুকে বললাম, দাদু, এই যে আমার কাপ, এই চা কত টাকা দাম নেব? যাই হোক, দাদু বললো যে এটা 4 টাকা 5 টাকা এর মধ্যে দাম নেওয়া যাবে। এবার এদিকে আমার ফ্লাক্সে বেশিক্ষণ তো গরম থাকবে না, আমাকে 2 ঘন্টার মধ্যেই ভাবতে হবে। এখন প্রথম দিন, অভিজ্ঞতা নেই, কি করব, ব্যারাকপুরে চলে গেলাম। তো ব্যারাকপুরে গিয়ে স্টেশনে প্রথম 2-3 জনকে অ্যাপ্রোচ করলাম, লজ্জা করছিল প্রথম দিন, ঠিক আছে, ব্যবসার অভিজ্ঞতা নেই। এখন কয়েকজনকে বললাম যে চা খাবেন, বলেন না। এবার আমি বুঝতে পারছি না যে ব্যবসাটা কিভাবে করব, কোন জায়গাটায় দিয়ে শুরু করব। তো
এরকম মোটামুটি কিছু সময় যাওয়ার পরে ভাবলাম যে মার্কেটে যাই, ঠিক আছে। তখন কোভিডের সময় চলছিল, আমার মনে আছে, করোনা ভাইরাসের মানে প্রভাব চলছিল সেই সময়টায়। তখন বাইরের লোকজনও মানে খুব কম বেরোতো, দোকানপাট ম্যাক্সিমাম থাকতো বন্ধ, ঠিক আছে, করোনার সময়টায় কথা বলছি। তো একজন ফুটপাতে বসে আছে একটা ব্যবসায়ী, মানে বসে একদম খুব মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে চিন্তিত চিন্তিত মনে বসে আছে। তার মনেকে বললাম, চা খাবেন? বলে, কত টাকা? এখন আমি দেখলাম দাদু আমাকে বলেছিল 4 টাকা কি 5 টাকা, আমি সঙ্গে সঙ্গে দাম অর্ধেক করে দিলাম, 2 টাকা, 4 টাকার জায়গায় 2 টাকা, ঠিক আছে। তো উনি বললো, হ্যাঁ ঠিক আছে দাও, 2 টাকা তো। কেননা ওনার ওই সস্তায়, তখন ওই যে কোভিডের সময়টায় সবার হাতে পয়সাও নেই, তো চট করে যাই হোক 2 টাকায় উনি রাজি হয়ে গেল। আমি 2 টাকায় প্রথম কাপ বিক্রি করলাম। ফার্স্ট যখন ওই 2 টাকার ব্যবসাটা হলো, তখন মনের মধ্যে একটা আনন্দ আসলো যে আমি ব্যবসাটা করতে পারলাম। তো আমার বউকে ফোন করলাম, হ্যাঁ, যে আমার ব্যবসা শুরু হয়েছে, আমি একটা ইনকাম করেছি। ও সেটা কোনো পাত্তা দিল না কিছু। যাই হোক, ওর কাছে ওটা ইন্টারেস্ট মনে হয়নি, কিন্তু আমার কাছে ওটা একটা খুব মানে একটা আনন্দের মুমেন্ট ছিল যে আমি একটা ব্যবসা করতে পারলাম, ব্যবসাটা শুরু করতে পারলাম। এবারে করলাম কি, আর একটু কিছুক্ষণ ঘোরার পরে আবার একটা জায়গায় গিয়ে পরপর 7খানা কাস্টমার পেয়ে গেলাম, 7 দুগুণে 14 টাকা, ঠিক আছে। এইভাবে মোটামুটি ওই 1 ফ্লাক্স চা প্রথম দিন বিক্রি করে ফেললাম। আমি ওই সস্তায় চাটা দিয়েছিলাম, ঠিক আছে। তো যতদূর মনে আছে 13 কাপের মতন হয়েছিল, ঠিক আছে, 13 কাপ কি 14 কাপ হয়েছিল। তো ওই 26 টাকা এরকম আমি ইনকাম করলাম প্রথম দিন। এবার বাড়িতে যখন আসলাম, তখন ঘরে ঢুকলাম, তো বাবা আবার বউকে বলছে যে ওর কি চা বিক্রি হয়েছে। বউ বলছে কি, দেখলাম তো ফ্লাক্স খালি, সবই মনে হয় বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। তা আমি আর কিছু বলিনি, চুপচাপ খাওয়া দাওয়া করে নিলাম ওই ডাল ভাত। এখন মনের মধ্যে একটা আনন্দ আসলো যে হ্যাঁ, আমি কিছু টাকা ইনকাম করতে পেরেছি, ঠিক আছে। পরিমাণটা কম, কিন্তু স্টার্ট করতে পেরেছি। তারপরে পরের দিন কি করলাম, ভোরবেলায় চলে গেলাম ব্যারাকপুরে আবার। এবার চিন্তা করে থাকলাম ব্যবসাটাকে কিভাবে স্প্রেড করা যায়, ব্যবসাটাকে কী করে আরও একটু বড় করব, মানে একটু অন্যভাবে কীভাবে করব। চিন্তা করতে করতে হাঁটছি ভাবছি, ঠিক আছে। আর ওই যে আগের দিন যে ব্যবসাটা করে টাকাটা পেলাম, ওই টাকা দিয়ে আবার চা পাতা কিনে নিলাম, ঠিক আছে। ছোটো একটা চা পাতার প্যাকেট কিনে নিলাম, একটু চিনি কিনে নিলাম। এইভাবে মোটামুটি পরের দিন সকালবেলা এরকম ভাবছি, আবার পরের দিন তারপরে বিকালবেলায় ব্যবসা করলাম, আবার কিছু টাকা আসলো। তো মনের মধ্যে আবার একটু আনন্দ আসলো। এবার ভাবলাম যে এই ফ্লাক্সটা দিয়ে হবে না, কারণ এই ফ্লাক্সটাতে 1 লিটার চা ধরে, আমাকে একটা বড় ফ্লাক্স কিনতে হবে। তো আমার একজন পরিচিত কাকু ছিল, উনি বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করে, বেশ অনেক বুদ্ধের ফিলোসফি নিয়ে কথা বলতো। তা ওনার সঙ্গে মিট করলাম,
তো উনি বলল যে একটা দোকান আছে ব্যারাকপুরে যেখানে ফ্লাক্স পাওয়া যায়। যাই হোক, ওনার কথা মতন আমি সেই ফ্লাক্সের দোকানে গেলাম। আর এই ফ্লাক্স কেনার জন্য যে টাকাটা, এটা হয়েছে কি, আমাকে আমার এক বৌদি, বাংলাদেশের বৌদি আমাকে গিফট করেছিল। সেই টাকাটা রাখা ছিল, ঠিক আছে। তো 1400 টাকা ফ্লাক্সটার দাম নিল। তো সেই টাকাটা থেকে আমি কি করলাম, ফ্লাক্সটা কিনলাম। আর ওই কাকু আমাকে, কাকুর দোকানে বলে যে দেখো, লেখাপড়া শিখে এখন এই করতে হচ্ছে। তা আমার একটু খারাপ লাগছিল, ঠিক আছে। এখন কিন্তু আমার মাথায় ওই খারাপ লাগা, এটা ওটা চিন্তাগুলো কাজ করছিল না। আমার মাথায় তখন ব্যবসার চিন্তাটাই কাজ করছিল, যে কিভাবে আমি পয়সা আয় করবো, কীভাবে ব্যবসা করা যায়, ব্যবসাটাকে কি করে স্প্রেড করা যায়, এই চিন্তাটা মাথার মধ্যে গেঁথে গেছে। তো এবার পরের দিন ফ্লাক্স তো পেয়ে গেলাম। এবার ভাবতে শুরু করলাম যে কিভাবে চাটা করা যায়। এখন দেখলাম ব্যারাকপুরটা আমার বাড়ি থেকে দূরে। চা যদি আমার শেষ হয়ে যায়, চাটা বানিয়ে বিক্রি করে শেষ হয়ে যায়, তাহলে তো আমাকে আবার বাড়িতে আসতে হবে বানাতে। কারণ আমার কাছে যে ফ্লাক্সটা আছে, সেই ফ্লাক্সটা ভাঙা এক নম্বর, বেশিক্ষণ থাকবে না ওটাই। এবার আমাকে বাড়িতে আসতে হবে, তাহলে খাটনিটা ডাবল পড়ে যায়। এখন আমি কি করলাম, একটা দোকানদারকে বললাম যে আপনি আমাকে চা বানিয়ে দেবেন, আমি বিক্রি করব। আপনি চা বানিয়ে দেবেন, আপনাকে আমি চা পাতা, চিনি সেটা দিয়ে দেবো, আর আপনাকে একটা লেবার দেবো। এই বুদ্ধিটা করলাম। তো উনি কিছু চিন্তা ভাবনা করে ভেবে বললো যে ঠিক আছে, তাই হবে। তো কবে থেকে তুমি করবে বলো। আমি বললাম যে ঠিক আছে, আমি যোগাযোগ করে নেব। তারপরে চিন্তা করলাম, তারপরে বুদ্ধিটাকে আবার অন্যভাবে ভাবলাম। দেখলাম যে ব্যারাকপুরে যে চায়ের দোকানটা বেশ ভালো, ওই যে রাজুদার, মানে লস্যি দোকানগুলোর মাঝখানে একটা দোকান আছে। তো ওনার কাছে চাটা খুব ভালো চলে। তো তখন বুদ্ধি লাগলাম যে ওনার কাছ থেকে যদি ওনার চাটা আমি কিনে নেই, ঠিক আছে, কেননা উনি তো চাটা ভালো বানায়, মানে একটা মার্কেট হয়ে গেছে। এই চিন্তাটা করে যে ওনার কাছ থেকে চাটা আমি পাইকারি দামে কিনে নেব, এই বুদ্ধিটা করলাম। তো এই বুদ্ধিটা করার জন্য ওনার কাছে গেলাম, কথা বললাম। তা উনি বললো যে ঠিক আছে, তোর ফ্লাক্স নিয়ে আয়, যাতে তোর দিনে একটা ইনকাম হয় কিছু, সেরকমভাবেই তোকে চাটা দেবো ওখানে, সেরকমভাবেই দাম রাখবো। আমিও তাই ভাবলাম যে ঠিক আছে, পাইকারি দামে যদি আমি পাই, তাহলে চাটা আমি ওখান থেকে নেব আর ঘুরে ঘুরে বিক্রি করব, ট্রেনে হোক বা মার্কেটে হোক, এরকমভাবে। এখন তো পরের দিন ফ্লাক্স নিলাম, তো আমাকে চাটা দিল, চায়ের একটা দাম নিল। তো চায়ের দামটা নিল, কিন্তু সমস্যাটা একটা জায়গায় হলো, চাটা বিক্রি হলো ঠিকই, দামটা ওই দোকানদার বেশি নিয়ে ফেলেছিল। যার জন্য যত টাকা দিয়ে আমি চাটা কিনেছি, তত টাকাই আবার আমার কাছে মানে বিক্রি করে তাই থাকলো। লসও হলো না, লাভও হলো না। ওই কাকু মনে পড়ে তখন, যাই হোক, ব্যারাকপুরে ওনার সঙ্গে কথা বলছি। তো কাকু বলছে যে এইভাবে তো ব্যবসা হয় না, ঠিক আছে, তোমার তো লাভ হয়নি, তাহলে কি করা যায়। তখন আমি চিন্তা করে দেখলাম যে না, চাটা আমাকে নিজেকেই বানাতে হবে, এই বুদ্ধিতে হবে না। কেননা ব্যারাকপুরে আমার দোকান নেই যে আমি ওখানে চা বানাবো, আমাকে বাড়ি থেকেই বানিয়ে আনতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই, ঠিক আছে। যদি আমাকে ওই ব্যবসায়ী চাটা যদি ঠিক দামে দিত, কম দামে দিত, তাহলে কিন্তু ওনারও একটা লাভ হতো, আমারও লাভ হতো। কিন্তু উনি সেটা বুঝলো না। সেটা আমি কাকুকে বললাম যে কাকু দেখুন, মানুষ মানে কে এমন, মানে সে ব্যবসাটা বুঝলো না, ব্যবসার জায়গাটা, মানে এরকম ব্যবসাটা হয়তো কেউ ভাবে না, কিন্তু তার কিন্তু মানে সেল হতো প্রচুর। কারণ আমি যদি বারবার বারবার চা নিতাম, তার তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত, সেও একটা প্রফিট করতে পারতো, আমিও প্রফিট করতে পারতাম,
সে বুঝলো না, একটা অতিরিক্ত দাম নিয়ে নিল, ফলে আমি লাভ করতে পারলাম না। অবশ্য তার দিকে একটা যুক্তি ছিল, সে এমনভাবে দিয়েছিল, দাম বেশি নিয়েছিল এবং সে ভেবেছিল যে আমি কাপে করে, মানে কাপে আমাকে বলেছিল যে চাটা কম প্রেস করবি। কিন্তু আমি যখন কাস্টমারকে দিচ্ছি, আমি তো ওরকম কম দিতে পারি না, মানে কম দিতে একটা কেমন যেন লাগে, নতুন ব্যবসা করছি প্রথম দিন, ঠিক আছে। আর যারা চাটা খেয়েছে তারা বলছে যে বাহ, চাটা তো খুব ভালো, কার চা? আমি বললাম যে ওই দোকানের চা, ঠিক আছে। তো বললো হ্যাঁ, ওই দোকানের চা তো খুব ভালো। বললো ঠিক আছে, পরের দিন আবার নিয়ে আসবি। এখন ওই বুদ্ধি তো আমার কাজ হয় না। এবার আমি জানি যে ওই ব্যবসার কাছে গেলে আমাকে আবার সেই দাম নেবে, 1 গ্লাস চায়ের যা দাম নেবে সেই দামে আবার হয়তো বিক্রি করলে আমি সেই দামটাই পাবো। চাটা বিক্রি হলো সেদিন সব, কিন্তু মানে আমার লাভ হলো না। তাই ডিসিশন নিলাম যে বাড়িতেই চা বানাবো। এবার সেদিন ওই দোকান থেকে দুধ চা নিয়েছিলাম। এবার বাড়িতে দুধ চা বানাবো সেই প্ল্যান না করে ভাবলাম যে কি করা যায়, আদা চা বানাই। আদা চা, মানে বউকে বললাম যে চায়ের সাথে একটু আদা মিশিয়ে দাও যাতে চাটা ভালো হয়। তো অল্প চা পাতা কেনাই ছিল, চিনিও ছিল। ব্যবসা, ওই যে বললাম প্রথম দিন তো আমি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করেছি। এবার যাই হোক, হাতে কিছু দুটো পয়সাও ছিল, ফ্লাক্সও আছে, একদম এটা দিয়ে এবার করলাম কি, শুরু করলাম। ঘর থেকে চা বানিয়ে নিয়ে গেলাম, ঘর থেকে চা বানিয়ে নিয়ে মার্কেটে নেমে গেলাম, ব্যারাকপুরে। আবার বিক্রি হলো। তো বিক্রি হয়ে এবার ওই কাকু আবার আসলো, তো হিসাব দিলাম, দেখলাম যে হ্যাঁ, এবার একটা লাভ হয়েছে। চা ব্যবসাটা কীরকম, ইনভেস্টমেন্ট বেশি লাগে না, ওই সামান্য একটু চা, মানে আর ওই জল গরম করতে যা খরচা হয় যা সামান্য, ঠিক আছে, কিন্তু লাভ হয় অনেক বেশি, প্রফিটটা বেশি থাকে। এটা বুঝতে পারলাম যে প্রফিট হয় এটাই বেশি, প্রচুর প্রফিট হয়। হিসাব করে দেখলাম, এইবার মাথায় একটা আনন্দ আসলো, মনের মধ্যে খুব একটা আনন্দ পেলাম। এবার ভাবলাম যে না, এইভাবে ব্যবসাটাকে এখান থেকে বাড়ানো যায়, তার মানে আমাকেই চাটা বানাতে হবে, আমাকেই চাটা বানিয়ে আমাকে বেচতে হবে। এবার পরের দিন চিন্তা করলাম যে চায়ের সাথে কি মেশানো যায়। তখন তো কোভিডের সময়, তো তখন ডাক্তাররা ওই একটা বের করেছিল, একটা ডাক্তারদের একটা রিসার্চ পেপার, সেখান থেকে পড়লাম যে চায়ের সাথে কি কি মেশানো যায়, ঠিক আছে। তো করোনা চা বানানোর জন্য, যেটা শরীরের ইমিউন সিস্টেম বৃদ্ধি করে, তো সেই ফর্মুলায় আদা, গোলমরিচ, লবঙ্গ, ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো ছিল, দারচিনি, এসব মিশিয়ে একটা অনুপাত করে শিলনোড়ায় ওগুলোকে করলাম, করে একটা মশলা চা বানালাম। তো মশলা চাটা বানিয়ে বেশ যখন মার্কেটে নিয়ে গেলাম, তো সবাই বললো বাহ, খুব ভালো চা, তো ভালো লাগলো, ঠিক আছে। মানে ফিডব্যাক প্রায় 99%, 98 থেকে 99% লোক ফিডব্যাক পজিটিভ। মানে তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, ব্যবসা কিন্তু আমার দাঁড়িয়েছে, মানে হবে, এইটা মাথায় ঢুকে গেছে। এইটা এবার একটা মনের মধ্যে একটা সাহস আসলো। আর এর মধ্যে যেটা বলছিলাম যে বাবা কিন্তু আবার বাজার করা শুরু করে দিয়েছিল, ঠিক আছে। ওই 2-3 দিন বাজার করেনি, তারপরে আবার স্বাভাবিকভাবেই মাছ ঠাছ আনা শুরু করেছে, মাছ, মাংস, ডিম যা লাগে আনছিল। কিন্তু আমি একটা মজা পেয়ে গেছি ব্যবসাটা করে, মানে খুব অল্প পয়সা ইনভেস্ট করে বেশি পয়সা লাভ করা, এই যে বিষয়টা, এইটা মাথার মধ্যে আমার ঢুকে গেল, ঠিক আছে। তো এবার ভাবলাম যে না, ব্যবসা করব, পয়সা বাড়াবো এবং ব্যবসাটাকে আর অন্যভাবে বাড়াবো, কি করা যায়। তো করোনার সময়, তখন এবার
ওই চাটা খেলে কী হতো, শরীরের ইমিউন সিস্টেমটা ভালো হয়, ঠিক আছে, সর্দি কাশির কাজ হয়। ফলে অনেকেই তখন ওই চাটা বানাতো না। আমি তখন মার্কেটে মানে নতুন নতুন শুরু করছি ওই চাটা, ঠিক আছে। ওখানে মানে সবাই যারা খেত তারা বলতো যে বাহ, এই চাটা তো অন্যরকম, এই চাটা তো বেশ ডিফারেন্ট চা, এবং এই চাটাকে প্রমোট করতে হবে। এইবার আমি চিন্তা করলাম যে কোন কোন মার্কেটে ব্যবসাটা করা যায়, শুধু কি ব্যারাকপুর? তখন এই ব্যবসাটাকে নিয়ে আমি একটু অ্যানালাইসিস শুরু করলাম, রিসার্চ শুরু করলাম। মানে একটু ইছাপুর মার্কেটে, একটু শ্যামনগর মার্কেটে, একটু অন্য জায়গায়, বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে দেখছি যে কোন জায়গায় বিক্রিটা বেশি কম হয়, ঠিক আছে। তারপরে একটু শ্রীরামপুর মার্কেটে, ঠিক আছে। এদিকে রেগুলার কিন্তু আমার প্রফিট হচ্ছে, রেগুলার, মানে ব্যবসাটা আমি লস খাচ্ছিই না, কোনোভাবেই লস খাচ্ছি না, ঠিক আছে। এবং খুব অল্প সময়ের মধ্যে আমার ব্যবসাটা হয়ে যাচ্ছে। পয়েন্টটা আমি কি বলছি, খুব অল্প সময় আমি থাকছি মার্কেটে, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা, তার মধ্যে আমার 1 ফ্লাক্স চা বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাকে বেশি কষ্ট করতে হচ্ছে না। শ্রীরামপুর মার্কেটে আরও ফাস্ট বিক্রি হচ্ছে, এবং শ্রীরামপুর মার্কেটে বললো বাহ, এত দারুণ চা, মানে এরকম আদা ফাদা দিয়ে এরকম ইয়ে করে সব মশলা মশলা মিক্সড করে বানিয়েছি, ঠিক আছে। আবার চা পাতাটাও দিয়েছি, দামি চা পাতা, টাটা টি গোল্ড, খুব সুন্দর। টাটা টি গোল্ডের সঙ্গে আরও 2টো পাতা মিশিয়েছিলাম, তো চাটা খুব ভালো হয়েছে, টেস্টটাও ভালো হয়েছে। ফলে ফলে হয়েছে কি, মার্কেটটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। এখন দেখলাম 1 ফ্লাক্সে আর হচ্ছে না, কাস্টমার বেড়ে গেছে, ঠিক আছে। তারপর ভাইয়ের একটা ফ্লাক্স ছিল নতুন, মানে ও একটা কিনেছিল পুরনো ফ্লাক্স আর কি, কিন্তু ভালো ছিল ফ্লাক্সটা, 2 লিটারের। ওই ফ্লাক্সটাও ওর মধ্যে করলাম কি, চা বানিয়ে নিয়ে স্টক করে রাখলাম। এবার 2টো করে ফ্লাক্স বিক্রি করতে শুরু করলাম। তো এবার দেখলাম কি, ওই 2 ঘন্টার মধ্যে 2টো ফ্লাক্সও বিক্রি হয়ে যাচ্ছে, ডাবল লাভ হচ্ছে। আর ইনভেস্টমেন্ট তো খুবই সামান্য, লস তো কোনোভাবেই খাচ্ছি না। বৃষ্টি হচ্ছে একদিন, তো ভাবলাম যে আজকে বোধহয় লস খাবো, ব্যবসা হবে না, ঠিক আছে, চা তো বানিয়ে ফেলেছি। যাই হোক, গড়িমসি করতে করতেও বেরিয়ে পড়লাম। সেদিন আরও তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল, বৃষ্টি স্বাভাবিক, মানে বৃষ্টিতে চাটা ভালো খায়, ঘুরে ঘুরে কী করছি দোকানে। এইভাবে কী হলো, ব্যবসাটায় হিউজ একটা প্রফিট আসতে শুরু করলো। তো বাড়িতে বললাম, আলোচনা করলাম বউয়ের সঙ্গে, বাবার সঙ্গে। তা বাবা বলে, তুই লেখাপড়া করে এই চা ব্যবসা করিস, এটা তো আমার বুকে আঘাত লাগে। এখন এই কথা বলে, আর বউ বলে যে তোমার সঙ্গে থাকা যাবে না, তোমার সঙ্গে সংসার করা যাবে না, এই চা ব্যবসায়ীর সঙ্গে আমি থাকবো না। ঠিক আছে, বলছে যে চা ব্যবসায়ীর বউ আমি হব না। কিন্তু আমার মাথায় তখন ওই লাভটা ঘুরপাক করছে, ঠিক আছে, ওই প্রফিটটা। ফলে এই সমস্ত কথা মাথায় আর ঢুকছেই না, ঠিক আছে। আমার আর ওই লজ্জা বোধটাই আসছে না, কে কি ভাবছে বা কে কি বলছে, এই বোধটাই আসছে না, ঠিক আছে। ব্যবসাটার মধ্যে পুরো মাথাটা ঢুকে গেছে, লাভও করতে শুরু করেছি, একদিনও লস খাইনি, একদম সত্যি কথা বলছি, কোনো দিন লস খাইনি ব্যবসাটা করে। এটা কেন বললাম, এই ঘটনাটা কেন শেয়ার করলাম, কারণ অনেকেই রোজগার নিয়ে চিন্তা করে, ভাবে যে বেশি পয়সা দিয়েই বোধহয় একটা ব্যবসা শুরু করা যায়, বা বেশি পয়সা ইনভেস্ট করেই বোধহয় মার্কেটে নামতে হয়। তা কিন্তু না, তা কিন্তু একদম না। এরকম ছোটোখাটো চিন্তা দিয়েও কিন্তু স্টার্ট করা যায়। তো আমার দেখা দেখি আরও বেশ কয়েকজন কিন্তু এই ব্যবসাটা করেছিল, আমার দেখে ইন্সপায়ার হয়ে, এবং মার্কেটে অনেকেই বলছিল যে চা ভালো হয়েছে, আমরাও ব্যবসা করব, এবং তারা শুরুও করেছিল। যাই হোক, তারাও আশা করি প্রফিটটা বুঝে গেছে, তারা সেই ব্যবসাটায় কন্টিনিউ করেছে, এবং কয়েকজন হয়তো আবার করেছে কি করেনি সেটাও আমি আর খোঁজখবরগুলো জানি না, কিন্তু আশা করি তারা প্রফিটটা বুঝেছে, যে এই ব্যবসাটায় প্রফিট আছে। আচ্ছা, এবার যাই হোক, তাহলে আমি বিভিন্ন মার্কেটে মানে রিসার্চ করলাম, সোদপুর মার্কেটেও রিসার্চ করলাম। এবার দেখলাম সব মার্কেটেই কিন্তু আমি ভালো ফল পেয়েছি। এখন হয়েছে কি,
মানে 2 ফ্লাক্সেও আমার হয় না, মানে চা শেষ হয়ে যায়, কাস্টমার বলে আরও চা দে, মানে চা এবার নিতেই যে ভয় পাই, মানে এরকম পরিস্থিতি এসছে, নিতে ভয় পাচ্ছি। কারণ কি, চা শেষ হয়ে গেলে কাস্টমাররা চায়, তাদের মন খারাপ হয়, মানে পরিস্থিতিটা এরকম জায়গায় চলে এসছে। এবার এই পরিস্থিতিটা কিন্তু আমি বাড়িতে কাউকে বোঝাতে পারছি না যে এতটা সুন্দর ব্যবসাটা দাঁড়িয়েছে। ঠিক আছে, বাড়িতে এরা সবাই করছে, হ্যাঁ এইটা কোনো একটা ব্যবসা হলো, একটা লেখাপড়া শিখে এইগুলো করা, সবাই এইসব কথা বলছে। আত্মীয় স্বজন বলছে ঠিক আছে যে তোমার তো আর পরিচয় দেওয়া যাবে না, নানান রকম কথা, কিন্তু কোনো কথা আমার কানের মধ্যে আর যাচ্ছে না, মাথার মধ্যে ওগুলো নিচ্ছিও না, মানে লজ্জা বোধটাই আমার সরে গেছে ওই প্রফিটটা দেখার পরে। ব্যবসাটাকে ক্রমান্বয়ে কী করে বাড়ানো যায় সেই চিন্তা করছি। 1 ফ্লাক্স থেকে তারপরে আরও 2টো ফ্লাক্স কিনলাম, 3টে ফ্লাক্স হলো, 4টে ফ্লাক্স হলো, বিক্রি তো সব হয়ে যাচ্ছে, লস আর খাচ্ছি না। এখন শ্রীরামপুর মার্কেটও বেশ বড় মার্কেট, ঠিক আছে, এবার ভাবছি যে ব্যবসাটাকে আরও বড় করব, 2 বেলা করে করব, সেটাও করলাম, তাতেও দেখলাম মানে বিক্রি হয়ে যাচ্ছে সম্পূর্ণ। এবার ভাবলাম কি যে একটা দোকান রাখি, তখন চিন্তা করলাম কি দোকান রাখি, অথবা ফার্স্ট করলাম কি একটা ভাবলাম যে ঘর ভাড়া করি, একটা ঘর ভাড়া করি। তখন ব্যারাকপুরে আমার মনে আছে ওই সময় তো করোনার সময় একটা ঘর আমি কম দামে ভাড়া পেয়ে গেছিলাম, ঠিক আছে, এখন সেখানে ফ্ল্যাট হয়ে গেছে যদিও, কিন্তু কম দামে তখন পেয়ে গেছিলাম, মানে চাটা ওখানে বানাবো আর বিক্রি করবো, বানাবো আর বিক্রি করবো। তা এভাবে শুরুও করে দিয়েছি, মার্কেটও বেশ সুন্দর পেয়ে গেছি। কিন্তু এদিকে বাবা এবার বলছে, বউকে বোঝাচ্ছে যে ওকে চাকরি করতে বলো, ঠিক আছে, বারবার ওই বউয়ের মাথায় ওটা দিচ্ছে যে ওকে চাকরি করতে বলো, ব্যবসা না চাকরি, সরকারি চাকরি, একটা সরকারি চাকরি হলে নিরাপত্তা। এখন বউ বারবার ওই নিয়ে আমার মাথায় বারবার খোঁচা দিচ্ছে যে তুমি চাকরি করো, এইগুলো ছাড়ো, এই ব্যবসা ছাড়ো, ঠিক আছে। এখন আমার মাথায় তো ওগুলো আর যাচ্ছে না। তো একদিন কাকুকে বললাম, ওই কাকুকে যে বুদ্ধ নিয়ে চর্চা করতো, ঠিক আছে, তো ওই কাকুকে বললাম যে কাকু, সবাই বলে যে তুই লেখাপড়া করেছিস, লেখাপড়া করে এটা কি করিস, এই কথা তো সবাই বলে, কি করব। তো কাকু আমাকে একটা খুব সুন্দর পয়েন্ট ধরিয়ে দিল, যে পয়েন্টটা আমাকে আরও অনুপ্রাণিত করলো। কাকু আমাকে বলল যে বুদ্ধকে দেখো, বুদ্ধ রাজার ছেলে হয়ে ভিক্ষা করেছে, বুদ্ধ রাজার ছেলে হয়েও ভিক্ষা করেছে, ভিক্ষার পাত্র হাতে নিয়েছে, আর তুমি তো ব্যবসা করছো। তখন আমার মাথায় এটা ক্লিক করে গেল, হ্যাঁ তাই তো, কথাটা তো সত্য, যে বুদ্ধ যদি ভিক্ষা করতে পারে তাহলে আমি তো ব্যবসা করছি। একটা আরও সাহস আসলো মনের মধ্যে। বাড়িতে বললাম যে আমি ব্যবসাই করব, ঠিক আছে। এখন আমার এই ব্যবসা বন্ধ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, কেননা সবার খারাপ লাগছে। এখন আমি আর ব্যবসা বন্ধ করতে চাইছি না, কারণ প্রফিট, হিউজ প্রফিট পাচ্ছি, আর এরা এদিক থেকে চাপ দিচ্ছে বন্ধ করো, আত্মীয় স্বজন বলছে এগুলো এখানে করা যাবে না, এই সেই নানান রকম মানে শুরু করে দেয়। এবার হয়েছে কি, মানে চা মার্কেটে নিতেই আমার মানে ভয় লাগতো, বললাম যে মানে শেষ হয়ে যেত। ব্যারাকপুরে ঘর নিলাম, ব্যবসা করলাম, এর মধ্যে হলো কি, বেশ করতে করতে রেলের একটা পরীক্ষার প্রিলি বেঁধেছে, তো আমাকে আবার বিশাখাপত্তনমে যেতে হবে, ঠিক আছে। তো বাবা বললো, বউ বললো যে তুমি এই ব্যবসা বাদ দাও, এগুলো বন্ধ করো, চাকরির চেষ্টা করো। আবারও বললো, তা কী ভেবে বারবার এরকম বলছে, এরকম কী ভেবে, তারপর ভাবলাম যে প্রিলি বেঁধেছে তো মেন্সটা বাদে কি না, ঠিক আছে, তাহলে ঘরটা তখন ছেড়ে দিলাম, ওই যে ঘরটা রেখেছিলাম ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ব্যবসাটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমার চাকরির প্রিপারেশন নিলাম, ঠিক আছে। তো কিন্তু ফাইনালে বেরোতে পারলাম না। অবশ্য আমি বাবা বলেছিল যে তুই মালদা জোনে দে, কলকাতা জোনে দিস না, ঠিক আছে।
কিন্তু কলকাতার জন্যই আমার থাকার ইচ্ছা, বাড়ির থেকে বাইরে অন্য কোথাও ওই বউ মেয়ে ছেড়ে থাকতে ইচ্ছা করছে না, সেই জন্য অন্য জায়গায় দেইনি, যেখানে কাট অফ কম সেটা সেই জায়গায় দেইনি, কলকাতার জন্য দিয়েছি, ফলে হয়নি। এবার কি করব, আবার ব্যবসাটা মাথায় চাপলো যে ব্যবসাটা তাহলে আবার শুরু করি। এখন কি ভাবনা চিন্তা করে ব্যবসাটা আবার চিন্তা করলাম যে ব্যারাকপুরে না, দেখি পলতায় আমার এলাকায় করে দেখি, লজ্জাটাকেই ভাঙবো, এরকম চিন্তা করলাম যে নিজের এলাকাতেই ব্যবসা করব। অত দূরে যাবো কেন, দূরে যেতে যে সময়টা আমি নিজের এলাকাতেই করব। তো নিজের এলাকাতে শুরু করলাম। তা এটা শুরু করে তো বাড়িতে আরও সমস্যা, ঠিক আছে, সবাই উৎপাত বলে যে তোর জন্য তো মুখ দেখানো যাবে না, এই সেই নানান কিছু, কিন্তু আমার মাথায় কিন্তু আর ওগুলো যাচ্ছেই না। দেখলাম যে পলতাতেই আমার ব্যবসা কিন্তু দাঁড়িয়ে গেছে, ওখানেও আমার সেম প্রফিট করছি, ব্যারাকপুরে যেরকম প্রফিট করছি ঠিক সেম প্রফিট এবং অল্প সময়ের মধ্যে করছি, মানে এখানে আরও সময়টা কম লাগছে, ঠিক আছে। কেননা ব্যারাকপুরটা সেখানে কি আরও চা ব্যবসায়ী আছে, কম্পিটিশন আছে, আর পলতায় কিন্তু অত চা ব্যবসায়ী নেই, ঠিক আছে। তো কী হয়েছে, ফলত আমার পরিচিত যারা আছে তারা খুব জিজ্ঞাসা করে, বা দোকানদাররাও জিজ্ঞেস করে, দেখলে তো বোঝা যায় যে এ একটা শিক্ষিত ছেলে, তা দেখলেই বোঝা যায়, কথাবার্তাও বোঝা যায়, সবাই একটু পরিচয় করে, জিজ্ঞাসা করে কেন তুই এটা করছিস, এটা কেন। তাদের নানান রকম কথার উত্তর দিতে দিতে আমাকে মানে আমার প্রচুর অসুবিধা হতো, ঠিক আছে। তো এগুলো মানে পলতার মধ্যে এই পরিচিত সার্কেল, তো ফলে কী হয়েছে মানে এই উত্তর দিতে হতো, হ্যাঁ, যে কেন কি এই সেই নানান রকম। যাক, কিন্তু ব্যবসাটা আমার ভালো মানে চলছে। তো ব্যবসাটা চলার পরে যখন মোটামুটি একটা ভালো টাকা ইনকাম হলো, তো বউ খুব রিকোয়েস্ট করলো, বাবাও বলল যে তুই ব্যবসা বন্ধ কর, ঠিক আছে। তো কি চিন্তা করে, ভাবনা চিন্তা করে, তখন যখন হাতে একটা পয়সা এসছে, খুব শান্ত মাথায় ভাবলাম যে আমি কি করছি। তখন না আস্তে আস্তে একটা রিয়েলাইজেশন আসলো বা চিন্তা আসলো, জানি হ্যাঁ, তো আমি তো লেখাপড়া করেছি, তাই চায়ের ফ্লাক্স নিয়ে করছি এরকম, অন্য কিছু তো করা যায় অন্যভাবে। বাবা কিন্তু বলছে যে তুই দোকান দেখবি নাকি, দেখ, দোকান নিয়ে কর। আমার একটা বন্ধু ছিল, সে আমাকে বলেছিল যে তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি এইভাবে ঘুরে ঘুরে না করে বা তুমি দোকানে বসে করো। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ঘুরে ঘুরে করেই কিন্তু প্রফিটটা হয়, কারণ লস যায় না। একটা দোকান চট করে বসালে রাতারাতি সেই দোকানটা রানিং হয় না। ওভাবেই আমি যেভাবে করছিলাম ওভাবেই কিন্তু রানিং হয়েছিল, এবং কোনো মার্কেটে আমি লস খাইনি, একটা মার্কেটেও লস খাইনি, একটা দিনের জন্যও লস খাইনি, না ঝড় না বৃষ্টি না ইয়েতে না রোদ, কোনো কিছুতে লস খাইনি। তারপরেও যাই হোক, চিন্তা ভাবনা করে যখন ব্যবসাটা বন্ধ করে দিলাম, তারপরে একটা লজ্জাবোধ কাজ করছিল। এই লজ্জাবোধ কাজ করার জন্য ব্যবসাটা আর করতে পারলাম না, ব্যবসাটা করলাম না, ঠিক আছে। যখন লজ্জা ছিল না তখন কিন্তু ব্যবসাটা করতে পেরেছি খুব ভালোভাবে, কেননা তখন টার্গেটই ছিল শুধু মুনাফা কামানো, আর ভালো প্রফিট পাচ্ছি। আবার ওদিক দিয়ে দেখলাম যে আমি তো মানে বুদ্ধের ভক্ত, তো বুদ্ধের যে নিয়মটাকেও ভাঙা হচ্ছে না, মানে আমি অস্ত্র ব্যবসা করছি না, নেশার ব্যবসা করছি না, এই সমস্ত ব্যবসা করছি না, ফলে সব দিক থেকেই আমার একটা ব্যালেন্স ছিল। কিন্তু তা সত্ত্বেও ব্যবসাটাকে বন্ধ করে দিলাম। এখন আমার কাছে একটা লজ্জাবোধ কাজ করে, তাই এই ব্যবসাটা করতে আর পারছি না। যখন লজ্জাটা ছিল না তখন করতে পেরেছি, হ্যাঁ। এখন অন্য ব্যবসা করছি, কিন্তু এইভাবে আর ব্যবসাটা করছি না, কিন্তু প্রফিটটা এটাই বেশি বেশি।
ওইভাবে ব্যবসাটা কিন্তু প্রফিটটা অনেক বেশি। আমি কেন এটা বললাম, যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা হয়তো ফ্রাস্ট্রেশনে ভুগছো, করছো, তো তাদের জন্য এই এই ভিডিওটা বানালাম। তো তোমরাও কিন্তু এরকম ছোট্ট একটা জিনিস দিয়ে কিন্তু ব্যবসা করতে পারো, যেখানে বলতে গেলে ইনভেস্টমেন্ট বলতে গেলে প্রায় শূন্য। ঠিক আছে, একটা চা বানাতে কী লাগে? সামান্য কিছু উপকরণ দিয়ে চা বানিয়ে সেটা মার্কেটে কিন্তু ব্যবসা করে ভালো প্রফিট কামানো যায়। আমি একদম সত্য কথাটা মানে স্বীকার করলাম যে একটা দিনের জন্য আমি লস খাইনি, এত বড় কথা বললাম। এবং তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমাদের মনে হয় যে তোমরা কিছু করবে, তোমরা শুরু করে দেখতে পারো। কেননা মার্কেটে না নামলে ব্যবসা বোঝা যায় না। ওই মানে MBA BBA পাস করে ওই বইয়ের থিওরিতে পড়ে ওভাবে ব্যবসা বোঝা যায় না। প্র্যাকটিক্যালি যতক্ষণ না নামবে মার্কেটে ততক্ষণ ব্যবসা বোঝা যায় না। আমি খুব ছোট্ট জায়গা থেকে শুরু করেছিলাম, আমাকে অনেকেই বলেছিল, অনেক বন্ধুরা এটা